আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এনটিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠানটি ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানটি মূলত আইন সংক্রান্ত বিষয়াদির উপর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন আমাদের কমিউনিটির অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব। আমি উপস্থাপনায় রয়েছি নাহিন মাহমুদ এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত প্রতি সপ্তাহের অতিথি ব্যারিস্টার সাহেব উপস্থিত হয়েছেন। আমরা আসুন ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? এই অনেক কোনে ঠান্ডা আবহাওয়া, সব কিছু উপেক্ষা করে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে স্টুডিওতে আসেন। আপনাকে এনটিভির পক্ষ থেকে এবং আমার শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। এই যে আপনার শ্রোতা বন্ধুরা বসে অপেক্ষা করতেছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের দোয়া নেওয়ার কারণেই এই কোন শীতের মধ্যে চলে এসেছি। ভালো আছেন তো আপনারা? মাশাআল্লাহ। আমরা শুনবো, কারণ আপনার যে ওপেনিং আমাদের প্রথম সেগমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অত্যন্ত দর্শক নন্দিত। আজকে কি নিয়ে এসেছেন আমাদের শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে? আমরা তো সাধারণত বিসমিল্লাহির রহমানির রহিম, বন্ধুরা, সাধারণত সমসাময়িক বিষয়ের উপরে অথবা ধর্মীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে আমরা কিছু কথা বলে থাকি। তো আজকে যে কথাটা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না শুনেন তাইলে এটার মাহাত্ম্য বা সিগনিফিকেন্স বোঝা যাবে না। বন্ধুরা, যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতির কল্যাণের জন্য, মানুষকে নিদর্শন পথ দেখানোর জন্য নবী রসুলকে পাঠিয়েছেন। আমাদের নবী ছিলেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর পরে আর কোনো নবীজি আসবেন না। কিন্তু অন্যান্য নবীরা যারা ছিলেন তারাও চলে গেছেন, শত শত বৎসর পরে আরেক নবী এসেছেন, হাজার বৎসর পরে আরেক নবী এসেছেন। আপনারা সবাই মদিনা শরীফ গিয়েছেন, যারা নবীজির মাজার শরীফ জিয়ারত করেছেন, সামনাসামনি গিয়ে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সম্বোধন করে। তো মদিনা শরীফে আমার প্রিয় নবীজির কবর জিয়ারত করতে গেলাম। আরও বেশ কয়েকজন নবীর কবর আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিয়ারত করার তৌফিক দিয়েছিলেন। ধরুন, জেরুজালেমে গেলাম, ওইখানে তো ঈসা আলাইহিস ইসলামের কবরস্থান নাই, কিন্তু তারা যেখানে বলে খ্রিস্টানরা যে চার্চের মধ্যে ঈসা আলাইহিস ইসলামকে তারা বলে মেরে ফেলেছে, ওই চার্চ আমি দেখেছি। আমরা মুসলমানরা বিশ্বাস করি ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন আকাশে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। তবে ঈসা আলাইহিস ইসলামের যে জন্মস্থান যেখানে হয়েছে, ওইখানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিল। আমি কবর জিয়ারত করেছি মুসা আলাইহিস সালামের কবর, এই ফিলিস্তিনেই। আমি শুনেছি কোরআন শরীফে লেখা আছে মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী, মোটা ধরনের, উঁচা ধরনের মানুষ ছিলেন। ওনার কবরটা আমি মাপলাম, দেখি 14 ফিট লম্বা, 14 ফিট। তারপরে জিয়ারত করলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর। ইব্রাহিম আলাইহিস ইসলামের কবরের পাশে আছে আরেক নবী হযরত ইসহাক আলাইহিস ইসলামের কবর, এটাও জিয়ারত করলাম। ইসহাক আলাইহিস ইসলামের স্ত্রী রেবেকার কবরও জিয়ারত করলাম। বন্ধুরা, এই কথাগুলো বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নবীরা তাদের মিশন শেষ করে চলে যান, কিন্তু চলে যাওয়ার পরে কারা তাদের মিশনটা চালিয়ে যায়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা চলে যান, রাসূলরা চলে যান, কিন্তু তাদের উত্তরাধিকারী হিসাবে রেখে যান আলিমদেরকে, স্কলারদেরকে। নবীরা যেভাবে মানুষকে দিনের দিকে ডাকতেন, আলিমরা, দরবেশরা, উলামা বলছেন, উলামারা হলেন নবীজির উত্তরাধিকারী।
আলিমদের স্থান ইসলাম ধর্মের মধ্যে অনেক বড়। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন, যদি সত্যিকার অর্থে আমাকে কেউ ভয় করে তাহলে আলিমরাই ভয় করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আকাশের ফেরেশতারা, পানির মাছরা একজন আলিমের জন্য, মাগফিরতের জন্য, মাফির জন্য দোয়া করে। একজন আলিমের এত গুরুত্ব। অন্যদিকে একটু বলি বন্ধুরা, দুজখের মধ্যে, জাহান্নামের মধ্যে যে তিনজন মানুষ সর্বপ্রথম যাবে, এর মধ্যে একজন হলো আলিম। এই সকল আলিম সর্বপ্রথম দুজখের মধ্যে যাবে। আপনি বলবেন, এত গুরুত্ব যদি আলিমের, তাইলে এই আলিম দুজখে যাবে কেন? তাও সর্বপ্রথম। বন্ধুরা, আলিম যদি ইলমে দিন, হক্কানি ইলিম না থাকে, আল্লাহকে রাজি করার জন্য ইলিম না শিখে থাকে, তাইলে ওই আলিমের ইলিম দ্বারা কোনো কাজ হবে না। সে ইলিম শিখেছিল বড় বক্তা হওয়ার জন্য, সে ইলিম শিখেছিল ইন্টারডিস্ট্রিক্ট স্কলার হওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য না। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من تعلم العلم وأراد به غير الله فليتبوأ مقعده من النار। যে ইলম শিখলো কিন্তু এই ইলম শিক্ষাটার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া অন্য কিছু, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে সে যেন তার ঠিকানাটা দুজখের মধ্যে খোঁজ করে নেয়। আলিম, বড় আলিম, হি ক্লেম টু বি এ স্কলার, কিন্তু তার ঠিকানা হচ্ছে দুজখে। বুঝতে পারছেন কি কারণে এগুলো বলতেছি? আমি ধরেন বস সেন্ট্রাল মসজিদের খতিব, এখন শত শত লোক আমার কথা শুনে এই বলে কোরআন হাদিসের সাথে আমি একটা ঢুকাই ফেললাম, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম যদি কোনো কিছু করি বন্ধুরা, আল্লাহ কোনো আলিমকে ছাড়বে না। কারণটা কি? একটা হাদিস বুখারী শরীফের বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সায়াতিকুম ফি আখিরিজ জামান, আখেরি যুগে তোমাদের কাছে আসবে দাজ্জালুন, আলিম বেশি কিছু দাজ্জাল আসবে, কাযাবুন, যারা মিথ্যুক আলিম এরা আসবে। সায়াতিকুম ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আখেরি জামানায় দাজ্জাল, মিথ্যুক, এই ধরনের আলিম আসবে। তারা নিয়ে আসবে তোমাদের কাছে ওয়াজ, যে ওয়াজ তুমিও শোনো নাই, তোমার বাবাও শোনে নাই, তোমার দাদাও শোনে নাই। এইরকম যদি কোনো কথা শুনো, নবীজি বলতেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই সমস্ত আলিমদের কাছ থেকে তোমরা অনেক দূরে থাকো আর তাদেরকেও তোমরা দূরে রাখো। আমি কেন এটা বলতেছি? প্রথমে বলেছিলাম সম্পূর্ণ না শুনলে বুঝবেন না। এই যে সোশ্যাল মিডিয়া যে জিনিসটা, এটা ছোট্ট পরিসর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়াতে না দেখলে কেউ অ্যাভয়েড করতে পারবে না। বাংলাদেশে এক আলিম সাহেব বের হয়েছে, আল্লাহ, এত মিথ্যা কথা। হি ক্লেম টু বি এ ভেরি বিগ অরেটর, বড় বক্তা। লোকজন তার কথা শুনে। এই সর্বশেষ মিথ্যা যেটা বলল, সে বলতেছে যে ট্রাম্পের কথা নাকি হাদিসের মধ্যে লেখা আছে। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। আমি জানি বলছে যে ট্রাম্প না, ট্রাম্পিত বলে কি একটা হাদিসে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কোনো হাদিস নাই। তারপরে বলছে উনি যে পার্টি করে, দল করে, ওই দল না করলে কেউ বেহেশতে যেতে পারবে না। অনেক মুসলমান দেশ আছে, ওই দেশগুলোতে তো তার দল নাই, এরা কি বেহেশতে যাবে না? তার মিথ্যার একটা সীমা দেখেন। সে বলছে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দাওয়াত খেয়েছি তার বাড়িতে। এত মিথ্যা। পরে বলছে, কতটা বলবো,
1990-তে নাকি সে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা করছে, এই আলিম বলে। আর মানুষ বাহ করতেছে, বাংলাদেশের আপামর জনগণ। তারপরে বলছে যে তার দেখা হয়েছিল এই যে স্যামসাং ফোন কোম্পানির মালিক মিস্টার স্যামসাং এর সাথে। আরে স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং না, আরেকটা নাম আছে, খামাকা এটা মিথ্যা বলছে। কারণে বলতেছি বন্ধুরা, আলিমদের, সাধারণ মানুষের পিছনে যত শয়তান আছে, আলিমদের পিছনে ডাবল শয়তান আছে। এদেরকে পথ ভ্রষ্ট করার জন্য কত শয়তান লাগিয়েছে। আমার কথাগুলো ভালো লাগার জন্য, আমার শ্রোতা বেশি হওয়ার জন্য, আমার মাহফিল বড় হওয়ার জন্য, আমাকে বেশি টাকা দিয়ে ওয়াজ করানোর জন্য যা মুখে আসে তা বলে। সে দাবি করছে ব্রাইটনে নাকি সে একবার আসে ইমামতি করছে। আপনারা সিলেটের যারা আছেন আপনারা শুনলে অবাক হবেন। এই সকল মৌলবী, এই মৌলবী বলতেছে ইদানিং, এই মাত্র কদিন আগের ঘটনা, সে নাকি সিলেট গেছিল এক মসজিদে, ওইখানে গিয়ে দেখছে মসজিদের ভিতরে 3টা লোক সিগারেট খায়। তো সে জিজ্ঞেস করলো যে আপনারা কে? তো একজন বলতেছে আমি মসজিদের ইমাম, আরেক সিগারেট খাওয়া ভদ্রলোক বলতেছে আমি মসজিদের চেয়ারম্যান, আরেকজন বলতেছে আমি মসজিদের সেক্রেটারি। আপনাদের এগুলো বিশ্বাস হয়? সিলেটের মাটিতে এই ধরনের মসজিদের ভিতরে গিয়ে ইমাম, সেক্রেটারি, চেয়ারম্যান সিগারেট খাবে? এই মৌলবীর কথাগুলো শুনে আপনারা পথভ্রষ্ট হবেন না। নবীজি বলছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এই ধরনের জালিম মিথ্যুকদের কথা থেকে আপনারা সরে দাঁড়াবেন। বন্ধুরা, এর কারণেই নবীজি বলছেন যে দুজখে যখন যাবে কিয়ামতের দিন বিচারের পরে, প্রথম 3 জনের মধ্যে একজন সকল আলিম হবে। তার নাম আলিম হবে, মুখের মধ্যে দাড়ি হবে, লম্বা কুর্তা হবে, বড় টুপি বা পাগড়ি হবে, দেখতে আলিম কিন্তু জালিমের চাইতে আরো বড়। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে শোনেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, এই ধরনের আলিম মিথ্যুক আলিম থেকে আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে হিফাজত করেন। একটু আমিন বলেন তো ভাই। আমিন আমিন। বোনরাও আপনারাও আমিন বলেন। এই ফেসবুকে অথবা টিকটকে গেলেই এই মৌলবীর ওয়াজ শুনবেন। আমিও 2001 সালে, বিশ্বাস করবেন এক কথা বলতেছি, 2001 সালে দেশের কানাইঘাটের এক জলসায় এই মৌলবী যখন ওয়াজ করবে, এর ঠিক আগের বক্তা আমি ছিলাম। এই যে ভবিষ্যতে এত জালিম হয়ে যাবে আমি তো কোনোদিন চিন্তাও করতে পারি নাই। যে মিথ্যা 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 বলা হয়, রবিজি বলেন আল খিযবু উম্মুল খাবাইর, মিথ্যে কথা বলা যত গুনাহ আছে সব গুনার মা অর্থাৎ মূল হলো মিথ্যা বলা। যে মানুষ মিথ্যে বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে, তার পক্ষে কোনো গুনাহ করা অসম্ভব না। সে যে কোনো গুনাহ করতে পারবে। সে ঘুষ খেয়ে বলবে ঘুষ খায় নাই, সে চুরি করে বলবে চুরি করি নাই, সে বিনা উজুয়ে নামাজ পড়ে বলবে না নামাজ ঠিক মতো পড়েছি। এর কারণে সে একজন মৌলবী, মোটা দাড়িওয়ালা, একটা না, এক স্লিপ অফ টাং হতে পারে, 1টা 2টা 3টা 4টা 5টা, একদম ক্যাটালগ অফ মিথ্যা বলে এই মৌলবী বলতেছে। আপনারা হয়তো কেউ কেউ টের পেয়ে গেছেন যে কার কথা বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং এই সমস্ত মৌলবী যারা বানাই বানাই ওয়াজ করে, এদের ওয়াজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবার একটু বলেন আমিন। আমিন ভাইজান। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষকে সচেতন করা আমাদের উচিত। কারণ এই কারণেই তো আমরা এই ওপেনিং রিমার্কটা ব্যবহার করি। আমার বুঝে আসে না ওই সব লোকেরা কেন এইগুলা ডাহা মিথ্যা বলে এবং বানিয়ে কথাগুলা সাজিয়ে বলতে চায়। কারণ এখন তো মিডিয়ার যুগ,
আমরা আপনি ঘরে বসে সবকিছু জানতে পারছেন। সবাই এই প্রতিবাদ করতেছে যে এই মৌলবী এরকম বলে কেন, সে ফতোয়া দেয় তার দল না করলে বেহেশতে যেতে পারবেন না। এরকম মৌলবী বয়কট করা দরকার এবং তার দল যে দলই হোক তাকে যথাযথ যদি ব্যবস্থা না নেয়। তাইলে এই কথাটা আমার মিস হয়ে গেছে। দেখেন সে যে দল করে এই দলটা একটা সিগনিফিক্যান্ট ইসলামী একটা দল, এই দলের সবচেয়ে ক্ষতি করতেছে সে। যারা একামতে দিনের জন্য কাজ করতেছে তাদের একজন হয়ে সেই মিথ্যা কথাগুলো বলতেছে যাতে ওই দলেরও ক্ষতি হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? জি জি জি। তাই দলের যে মুরব্বীরা আছেন ওকে ভালো করে শায়েস্তা করা দরকার। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আবারও আপনাকে। এবং আমরা চলে যাচ্ছি, প্রচুর কলার লাইনে চলে আসছেন। আমরা দেখা যাক প্রথম কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হুসেন আহমদ, আমি সাউথাম্পটন থেকে বলছি। আচ্ছা হুসেন ভাই বলেন আপনার প্রশ্ন কি? আমি বাসার ওপরই মানে শুনছি, আমি বাসার ভালো লাগছে। আর বাসার কাছে আমার সালাম। আমি দেখি প্রোগ্রাম ব্যারিস্টার সাহেব বলবেন, কারণ তো সুন্দর লাগে কথাগুলা, একটু ইয়েভাবে বলবেন শালীনতার সহিত। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন কি? ধন্যবাদ। প্রশ্ন, আমি বিদেশে 20 বছর রাইটে একটা হিউম্যান রাইটও অ্যাপ্লিকেশন করছি। জি। তো ফিবার আমার গ্রান্ট হইতে বাবা করে 18 মাস হয়ে গেছে, আমার এখনো জানার না। তো আমি 12 বছর ধরে চাইনা আছি, লাস্ট চাইনা দেখলাম আমি। ওকে, নেক্সট কলার দেন। আচ্ছা ঠিক আছে, আপনার এই প্রশ্ন উত্তর আপনার ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি উত্তরের অপেক্ষায় থাকেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম ভাই, কোথা থেকে বলছেন? জি, আমার নাম মোস্তাক চৌধুরী ভাই, আমি নিউ ক্যাসেল আপন টাইম থেকে বলছি। আমি ব্যারিস্টার সাহেবের সাথে একটু মারতাম পেয়ে যাও। জি জি বলেন, আমরা সবাই, আপনি যখন বলবেন সবাই আমরা শুনতেছি। তো আপনি জি বলেন। আমার প্রশ্নটা হলো, আমি পর্তুগাল থেকে ইংল্যান্ডে আসছি আপনার 2016 সালে। জি। আইসা আমার ওয়াইফরে বাংলাদেশ থেকে আনছি 2019-এ, বুঝছেন? ওয়াইফরে আনার পরে উনি দেশের সেটেল স্ট্যাটাস কোনোটাই পাইছে, হোম অফিস থেকে চিঠি পাইছে সেটেলমেন্ট স্ট্যাটাস। তারপরে উনার রেসিডেন্সি কার্ডটা 19 সেপ্টেম্বর 24-এ এক্সপায়ার হয়ে গেছে, রেসিডেন্সি কার্ডটা। এখন আমার দুইটা প্রশ্ন, উনি আমার ই ভিসা করা লাগবে নি রেসিডেন্সি কার্ডের, আর বাংলাদেশে যে যাইতে পারবে কিনা, আইতে সমস্যা হইব কিনা না? কারণ উনার আবার নতুন বাংলাদেশি পাসপোর্ট বানাইছি ইউকে থেকে, ওইটাতে তো কোনো স্টিকার নাই, আছে স্টিকার পুরান পাসপোর্টে। ই ভিসা করা লাগবে নি আর বাংলাদেশে আচ্ছা না না, ওনার তো ভাই মুশতাক চৌধুরী সাহেব, ওনার তো যে রেসিডেন্ট কার্ড বিআরপি বলতেছেন, ওনার তো বিআরপি থাকার কথা না। ওনার তো একটা চিঠিতে, একটা চিঠির মাঝে সেটেল স্ট্যাটাস দিছে। এই চিঠি আছে নি আপনার কাছে? চিঠিটা আছে আমার কাছে, সেটেলমেন্ট স্ট্যাটাস। সেটেল স্ট্যাটাস তো জি। তো আপনি কইলাখানে বলে রেসিডেন্ট কার্ড আর গেছে না, রেসিডেন্ট কার্ড অলরেডি একটা দিতে তারা হোম অফিসে, এটা 19 সেপ্টেম্বর 24-এ এক্সপায়ার হয়ে গেছে রেসিডেন্ট কার্ড। না 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 না, তানরে পয়লা প্রি সেটেল করছলানি? জি, পয়লা প্রি সেটেল, তার বাদে করছেন সেটেলড? তাই এটা করা লাগছে না, অটোমেটিক চিঠি আইছে। অটোমেটিক চিঠি দিয়া হইছে তাই সেটেলড, এই তো? জি জি জি। সেটেল ইকানোর লগে তো কোনো কার্ড দিছে না, আপনি কার্ডের কথা মাতেন ওখানে। আপনি যদি তানরে ইউরোপিয়ান ন্যাশনালের ওয়াইফ হিসাবে আনিয়া থাকেন, তানরে আপনি পর্তুগিজ ন্যাশনাল হিসাবে, তখন আপনি বিআরপি পাইতা নাই, আপনি এমনি সিটি পাইবা না। তার তো আবার হোম অফিসে একটা কার্ডও দিছে, রেসিডেন্স কার্ড। রেসিডেন্স কার্ড একটা ব্লু কালার নেই? ওইটা ব্লু কালার, এটা বিআরপি না, রেসিডেন্স কার্ড। আচ্ছা, ব্লু কালার তো? জি জি। কাগজর কার্ড, এই যে বাকলিজ কার্ড অথবা ব্যাংকর কার্ড, এটা লেখান নাই? ওই লেখা ফ্যামিলি মেম্বার ইউই রেসিডেন্ট ওয়ার্ক পারমিটেড। বুঝছি, আপনি এখন কিতা চাইরা জানতা? না, এখন আমার ই ভিসা করা লাগবে না। ওকে ওকে ওকে। ওকে মুস্তাক সাহেব, আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন। আমরা
যাচ্ছি পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আপনি বলেন, আপনি আমাদের সাথে কথা বলেন। আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম বলেন এবং প্রশ্ন কি? জি, হ্যালো। আলাইকুম সালাম। আপনার নাম কি বোন? আমার নাম ইনায়া, আমি ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে বলেন, আপনার প্রশ্ন কি? আমি জানতে আসলাম, আমার আম্মা ব্রিটিশ, আমরা ইউরোপ নিয়ে আমরা ইউরোপ মুখে এসে ঘুরাইয়া আমরা জানি হন লিগেল কইরা আমরা লন্ডন আইছি। আর বাদে পয়লা আমরা পাইছি প্রি সেটেল, বাদে পাইছি আমরা ইন্ডিপেন্ডেন্ট লিভ, আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। পাওয়ার পরে তার আমরা কোনো কার্ড দিছই না, খালি লেটার দিছই। বাদে আমি অনলাইনও আমার কার্ডের নাম্বার মাইরা, পাসপোর্ট নাম্বার মাইরা অনলাইনে চেক করতে দেখছি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে। তো অনেক সময় কইরা ই ভিসা দিলে সুইচ করা লাগে। তো আমি একজনকে দেখাইছিলাম, ওটা প্রসেস করেন টাইম করে, যেহেতু আপনার রেসিডেন্ট পারমিট না, রেসিডেন্ট কার্ড, তো আপনার ই ভিসা সুইচ করা লাগতো না। তো আমি বুঝতাম আসলাম যে আমরা ই ভিসা সুইচ করা লাগতো না। আপনার আপনার যে সেটেলমেন্টের যে সিটিজ একটা সিটির মাঝে নি না কার্ডের মাঝে? যে খালি সিটির মাঝে দিছে যে আমরা সবটা রাইট আছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট ফাইল আইছি নিয়ারলি 1 বছর হয়ে গেছে। তো তারা আমরা কোনো কার্ড দিছই না। আর যেগুলো আমি আপনি চেষ্টা করছেন অনলাইনে চেক করি। ইনায়া আমরা মাথে দিবা ইনায়া প্লিজ। তো আমি আর এই যে আপনি কতবার চেষ্টা করছেন ই ভিসা করার লাগি? জি আমি করছি। তো বাদে হইছে নি? জি না, দিছে না। ই ভিসাত কিতা কইছে? ওই না, খালি পুরো প্রসেস করার বাদে গিয়া ওই না, দ্যাট হ্যাজ সামথিং রং। আপনি চেষ্টা করছিলেন না নি? জি আমি 2 একবার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনারা শুনতে থাকেন। আপনারা যারা অনুষ্ঠান দেখবেন, দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন এবং শুরুতেই আপনার পরিচয় দিবেন, আপনাদের নাম এবং কোথা থেকে আপনি বলছেন। এইটুকু বলেই আপনারা সরাসরি প্রশ্নের দিকে চলে যাবেন। এবং এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে 780 চ্যানেলে প্রচারিত হয় এবং আবার রিপিটও দেখানো হয় পরের দিন। এবং তাছাড়া আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, অনুষ্ঠানটি ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন এবং আপনারা এটা দেখতে পাবেন। অনেক সময় আপনারা করেন কি, টেলিভিশনে তাকিয়ে কথা বলেন। আপনারা যদি এইভাবে বলেন তাহলে হয় কি, প্রশ্ন আপনাদের কথা শুনতে আমাদের অসুবিধা হয়। ধন্যবাদ। আমরা যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবারও লাইভে চলে আসলাম। আমরা সরাসরি চলে যাব বারিস্টার সাহেব আমাদের শ্রোতাদের প্রশ্নের উত্তরের দিকে। আজকের প্রথম কলার ছিলেন হুসেন, সাউথহ্যাম্পটন থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুসেন আহমদ ভাইয়ে সাউথহ্যাম্পটন থেকে ফোন করছেন। ওইটা বহুত দিন হয়ে গেছে এই দেশ। তো 20 বছরের রুলে অ্যাপ্লাই করছিলা। এই দেশের আইন অনুসারে আগে আসিল তারিসা মেয়ের জমানার আগে আসিল 14 বছর যদি তা হয় নিজস্ব বেআইনিভাবে, তো 14 বছরের বাদে আপনি অ্যাপ্লাই করতে পারেন দেশে থাকার লাগে। বর্তমানে এই আইন চেঞ্জ হয়ে গেছে 20 বছর। 20 বছর থাকার পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হোসেন আহমদ ভাইয়ে অ্যাপ্লাই করছেন এই 20 বছরের গ্রাউন্ডের উপরে। অ্যাপ্লাই করার আগে পয়সা করি নাই, তো কইছেন ফি ওয়াইবার আজকাল যত পয়সা লাগে এক এক অ্যাপ্লিকেশনও, শুধুমাত্র NHSর ফিও লাগে 1035 পাউন্ড পার ইয়ার। এখন 2.5 বছরের হয় যদি, তখন প্রায় 3000 পাউন্ড NHSর ফিস। এরপরে রইল হোম অফিসের ফি। এটা থেকে বাসার লাগে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো ফি ওইবার লাগে হইতে আমার পয়সা নাই, মানে ফিসটা মাফ করে দাও। হোসেন আহমদ ভাই এইভাবে ফিস মাফ করাইয়া অ্যাপ্লাই করছেন। আজ 18 মাস হয়ে গেছে গিয়া, 18 মাস হয়ে গেছে কইরা কোনো খায় খবর নাই। হোসেন আহমদ ভাই, আমি আপনারে বেশি মারতে দিছি না, ও কারণে
আমার কাছে এলা মেলা কেস আছে যারা 2 বছর হয়ে গেছে, 2 বছরের উপরে হয়ে গেছে। টাইম লিমিট হোম অফিসে শুধু ফলো করে, যদি আপনি বাংলাদেশ থেকে ওদের আওয়ার হয় তো উইদিন 3 মান্থস কোনো ডিসিশন পাইতে পারেন। আমি দেশও যাইতাম আসিল, আমার কিছু নিজস্ব মানুষ আছেন যারা লাগে অ্যাপ্লাই করছি, 2-2.5 বছর হয়ে গেছে, তারা কোনো কিছু ফাইনাল ডিসিশন দেন না। এর কারণে আপনার ও কথা কইমু, আপনার গুড ডেজ আর কামিং, আপনার সুদিন আর উড়াউড়ি করেন না জানো। তারা যদি কয় 20টা বছর কাটাইলে এপ্লাই করলাই না, আর এখন এপ্লাই করি 18 মাস যাইতেও এখন উড়াউড়ি লাগিয়েছে, তো কিতা করবা? এর কারণে ডোন্ট রাশ, সবর। কোরআন শরীফে আল্লাহ কইন সবরের লেখান অত সুন্দর জিনিস আর কোনো কিছু নাই। এবং সবর করিয়া খালি নাই, আল্লাহ কোরআন শরীফের এক আয়াত কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি তাই যে সময় ডিফিকাল্টিত পড়ো তখন আমার কাছে সাহায্য চাও নামাজ পড়িয়া আর সবর করিয়া। নামাজ পড়ার পরে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি, একগুলো মোল্লা হল বাড়াইছেন নামাজের পরে বলে দোয়া করা লাগে না, যেহেতু মসজিদের ইমাম বেটা সারা মানুষ ওলা বই থাকেন। এখন একজন মানুষের বাচ্চা একটা আপনার অসুস্থ, 20টা পাউন্ড দিছে মসজিদও, হুজুর একটু দোয়া করেন জানু, তারা হাত তুললো না, তো এই বেটার মনের মাঝে আঘাত হবে না, কিতা হয় না, ঠিক না? আল্লাহ কইরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো আর নমাজ পড়িয়া দোয়া করো, খামাইব। দিস ইজ অ্যাডভাইস ফর ইউ মিস্টার। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাই মুস্তাক চৌধুরী, নিউক্যাসল আপন টাউন। নিউক্যাসল থেকে মুস্তাক চৌধুরী সাহেব ফোন করছেন, কইরা তাই পর্তুগিজ ন্যাশনাল, পর্তুগাল থেকে আইসেন 2016 সাল। তারপরে ওয়াইফরে 2019 সাল আনছেন, আনার পরে প্রি সেটেল হইছে, ওয়াইফর সেটেলড হইছে। এখন কইরা কার্ড দেখান ইকান এক্সপায়ার হয়ে গেছে। আমার মতে আপনার ওয়াইফর যদি বাংলাদেশি পাসপোর্ট হয়, ইউরোপিয়ান পাসপোর্ট না হয়, বাংলাদেশি পাসপোর্ট হয়, তো ইউ শুড ডু ই ভিসা। আর যদি কোনো সন্দেহ থাকেন, তা সন্দেহের মাঝে তা আমরা এই ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানের যে ম্যাজিক স্লোগান 3, 2, 1, 1, 2, 3 জন লয়ারের কাছে ফেস টু ফেস আপনি অ্যাডভাইস নকরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ইনায়া ম্যানচেস্টার, আমরা ছোট বোন এনায়া ম্যানচেস্টার থেকে ফোন কররা, কইরা তান আম্মা ব্রিটিশ, কিন্তু এই সময় 18,600 দেখাইয়া হুরু তারে আনবা করি। ইউরোপের কোনো দেশও গিয়া ইলা আইন আসি লাগে যেন আপনি হৌ দেশের ইউরোপিয়ান ন্যাশনাল ওইয়া আনতে পারেন ফ্যামিলি, ঠিক ওলাখান এনআইআরে আনছেন। এখন এখানে আওয়ার বাদে ও যে সমস্যা ইনায়া কইরা আমি চাইছি এই ই ভিসা করার লাগি, কিন্তু ই ভিসা আগাইয়া দেয় না। লিসেন এনায়া, ইয়োর কেস ইজ এ কমপ্লিকেটেড ওয়ান। আমরা এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাঝে শুধুমাত্র গাইডেন্স হিসাবে আইনর কথা কইয়া থাকি। In your case, your mom was British, you came through অন্য ভাই ঘুরাইয়া। আমার মনে হয় you need some legal advice. Go to your solicitor and ask him what to do. Okay, Sister Anaya, I'm very sorry. আপনার আম্মার সারা কাগজপত্র হলতা না দেখিয়া এটা কিতা লাগি হয় না, এটা বার করা বাক্কা মুশকিল হইব। এর লাগি কই আমরা 3, 2, 1, 1, 2, 3 জন সলিসিটার কাছে গেলে একজনের কাছেও আপনার সমস্যা পাইবে, সমস্যার সমাধান পাইবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলেছেন ব্যারিস্টার সাহেব, আপনি সবসময় এইভাবেই বলেন 3, 2, 1। আপনারা মানে যে কোনো সলিসিটার পাশে যাবেন, কারণ এটা একটা গাইড, মানে আমরা একটা উপদেশমূলক একটা ইয়ে দেওয়া হয় ব্যারিস্টার সাহেব, কিন্তু হ্যাঁ গাইডলাইন। তো যাই হোক, আমরা যাচ্ছি আবারও কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন?
আমার নাম হলো শাহিন, জি আমি বার্মিংহাম থেকে বলছি। জি, আপনার প্রশ্ন রাখেন ভাই। এই বাচ্চাটার জন্য 3টা প্রশ্ন আমার। আমি এখন পেনশনার, মারিলিস। জি ফুলদানি। জি জি বলেন, আপনি বলেন। আমি এখন পেনশনার, জি। আমি নয়া মালিক করছি। আমার ওয়াইফে আনতে ইন্ডাস্ট্রিতে কিটা কিটা কাগজপত্র লাগবো, আর বাংলাদেশের ওয়াইফর কিটা কাগজপত্র লাগবো, তাই তো আন্ডার 16 আন্ডার 60 দাম বয়স হয়েছে না। আচ্ছা, আন্ডার 60। আর ফিস কত হাজার ফিস লাগবো, জি দয়া করি এখন আমারে কইলা স্টাফে বুঝাইয়া কইটা। আপনার বয়স কত? আমি পেনশনার, ভাই পেনশন হইলে বয়স একটা আছে তো, 80 না 90 না 70 জিরো। আচ্ছা, পেনশন আপনি কি জাত পেনশন পাইন? আমি পেনশন ক্রেডিট পাই আর স্টেট পেনশন পাই। সেভিং আছে নি? অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইন। হলতা মিলাইয়া মাসিক পয়সা কত হয়? 1600 পাউন্ড যায়। আপনার আগর তরফা বাচ্চাইন বড় আছেন নি, রোজগার কেউ আছেন নি? এখন তো বাচ্চারা তো হয় না, বলছি তারা তো তারা জাতি গন্ধ হইয়া আছে, ওখানে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুক কা। যে আপনি আচ্ছা, আর বাংলাদেশের দাম বিষয় গোয়া দাম বাংলাদেশে শুধু কাগজপত্র লাগবো নি, লাইফ হতে ইউকে টা 500 লাগবো নি, অত্যন্ত দাম লাগে। জি আচ্ছা জি আচ্ছা, আপনার congratulations। আপনি শুনতে থাকেন শাহিন সাহেব। আচ্ছা, আমরা যাচ্ছি আবারও পরবর্তী কলের দিকে। কলার নম্বর 5 কে রয়েছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলার, আপনি আমাদের সঙ্গে কথা বলেন। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার কি ব্যারিস্টার স্যারের নাম্বারটা নিতে পারি? আমি অনলাইনে কথা বলতে চাচ্ছি না ওনার সাথে। আপনি শুনেন, আপনি ওই অনুষ্ঠানের পরে স্টুডিওতে যদি আবার ফোন করেন তারা দিয়ে দিবে, অথবা আপনি যদি ইন্টারনেটে গিয়ে টাইপ করেন ব্যারিস্টার কুতুবুদ্দিন অথবা ব্যারিস্টার চেম্বার্স, আপনি পেয়ে যাবেন, সব ডিটেলস পেয়ে যাবেন। এখন কোনো অসুবিধা নাই, সব কিছু চলে আসে অনলাইনে। তা আপনার কোনো প্রশ্ন আছে না? না শুধু এই জন্যই কল দিছেন? জি, আপনি অনুষ্ঠানের পরে আপনি ফোন করেন। জি, আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম রুহুল আমিন, আমি বার্মিংহাম থেকে বললাম। জি বলেন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, এটা বাকি একটা লম্বা কোয়েশ্চেন, একটু পেশেন্টলি। আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন, মানে মেইন পয়েন্টগুলো বলে ফেলেন। আচ্ছা, তো এই কোয়েশ্চনটা হইলো আমার রিলেটেড না, এটা হইলো আমার দাদার লাগে কইলাম। তো দুই লোক আমরা, আমি ব্রিটিশ সিটিজেন, আমি দুই লোক আমার বাপ দাদাই যে আসলা 1939 আসলা, তাই ব্রিটিশ সিমান আসলা, ব্রিটিশ শিপ, এটা এসএস বালিপুর শিপর নাম মুক্তাদ খান করতা। আর 1941 যে সময় ওয়ার্ল্ড ওয়ার থাকে, ওই সময় তার শিবিকটা ডিস্ট্রয় গেছে। ডিস্ট্রয় হওয়ার পরে আমার দাদা সহ আরো যে তোমার ব্রিটিশ ইন্ডিয়ান 12 জন সিমান ক্যাপ্টেন সহ তারা সুইডেনের, নরওয়ে আর সুইডেনের বর্ডার গিয়া শেল্টার লইছিল। আর এরপরে আমার দাদারে তারা ব্রিটিশ রয়্যাল নেভিতে তারা আনছে, লন্ডন ইউকে তা না পরে তাই সিটিজেনশিপ নিশ্চয় না, তার এই যে ট্রাক্টোমাটাইজের সিচুয়েশনের মাঝে আসলে দেওয়ার নেভার কোয়ালিটি ব্রিটিশ সিটিজেনশিপ ইউকে টাইম দুই লোক আরো হওয়ার পরে 4-5 বছর থাকার পরে টাইম বাংলাদেশে গেছে। দেশে যাওয়ার পরে আমার আব্বার জন্ম হয়েছে। এরপরে আর আমার দাদার বিভিন্ন কাগজপত্র এগুলা টাইম ডিস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই ফিজিক্যালি মেন্টালি ওয়াজন্ট স্টেবল। এখন আমার কোয়েশ্চন হয়েছে, আমার কিছু ডকুমেন্টস আছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, এরপরে তাই ইউকে যখন থাকছিলা এনএইচএস নাম্বার বা তোমার বিভিন্ন অ্যাড্রেস
আর Short করলে। এই যে এসএস মালিকপুর যে যার যেটা আছে আমরা রুল আমিন সাহেব ঠিক আছে, এগুলো আপনার যে অভিডেন্স আছে এগুলা ওই যে বাইস্টার সাহেব বলেন যে 3-1 সবসময় আপনি যে কোনো একজন ভালো সিটিজেনশিপ আছে নি আপনার দাদার? ওয়েস্ট ইন্ডিজ বা ব্রিটিশ ইন্ডিয়ার মাইশরে ঈদের সাঞ্চিল বা আপনার টিমোর থ্রুতে আমার দাদা বা আমার আরো দুইজন খবর হয়েছেন বাংলাদেশে, তারা কিন্তু এই বিষয়ে এটা পারবেন। ও মিস্টার রুল আমিন, লেট আস টক অ্যাজ ওয়েল। আচ্ছা আমরা ক্লেম করতে ও মাই গুডনেস, আপনি শুনেন আমরা তো মারতে দিতাম না। হ্যাঁ রুল আমিন সাহেব, ইউ হ্যাভ গন। আচ্ছা যাই হোক, Oh, thank you so much. আপনারা যারা প্রশ্ন করবেন আপনাদের মেইন পয়েন্টগুলো নিয়ে আসবেন, আর আমরা চলে যাব আবারও ছোট্ট একটা বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব এবং উত্তরের দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা আবারও বিরতি থেকে লাইভে চলে আসলাম। আপনারা দেখছেন এনটিভির দর্শক নন্দিত অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমরা যাব কলারের দিকে, দেখি। জি জি স্কলার, আসসালামু আলাইকুম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার আমার নাম বললাম না, আমি এটা জেনে জানতাম চাইলাম আপনি আচ্ছা আচ্ছা শুনেন আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আর আপনি তো পুরুষ মানুষ, নাম বলতে অসুবিধা কি? নাম মিয়াটিয়া কিছু বললে তো হয়। আচ্ছা যাই হোক, আপনার রাইট টু বাই আপনার বেনিফিটটা কি হলো আদায় বলি ওয়ান্ডা জানতাম তাই না কি বেনিফিটটা কি হলো আদায়? পয়সা কত আছে আপনার ব্যাংকো? এটা তো আপনার তো ঠিক আছে, আমরা নরিচর বেনিফিট অফিসে জানাই দিতে বলেন বেনিফিটও লোন আর 10,000 পাউন্ড আছে। অত ডরাই নিয়ে দেখাই। থ্যাংক ইউ সো মাচ। শুনতে থাকো। ধন্যবাদ, আপনি শুনতে থাকেন। বাইশা সাহেব, আমরা চলে যাই উত্তরের দিকে। শাহিন সাহেব বার্মিংহাম থেকে। আজকে আমাদের সব কলারগুলো আসতেছে অল ওভার ইউকে, মানে অনেক দূর দূরান্ত থেকে। তো যাই হোক, শাহিন সাহেব বার্মিংহাম থেকে, ওনার প্রশ্ন দুইটা ছিল। শাহিন সাহেব মাশাআল্লাহ বার্মিংহাম থেকে ফোন করছেন। জি, বয়স কইরা তান 70, আগর তরফা ফুরুতা উরুতা এটা বড় হয়ে গেছেন। এবিরা দেশও গিয়া এখনো লাইফ রইয়া গেছে। অবশ্যই এর লাগি তো ইসলাম ধর্মত আমরা দুদিন প্রত্যেক দিন সকালে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ি শুকরিয়া আদায় করি, তা আল্লাহ না খাওয়া সত্ত্বেও মুসলমান করি তৈরি করছো। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মাঝে আছে আপনার ওয়াইফর আগর ওয়াইফের লগে অসুবিধা হয় বা অসুবিধা না হয়, তাই ইনকেপেবল হইতে মাসনা ও সুলাসা বা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত বিয়া করা যায় উইথ কন্ডিশনস। তো শাহিন সাহেবে গিয়া বিয়া করছেন, হি 70, তাদের মহিলারে বিয়া করছেন এন বয়স 60 হইছে না এখনো নিচে। মাশাআল্লাহ, শেষ জমানাত গফ করার লাগিও মানুষ একজনের দরকার। খুব ভালো কাম করছেন আপনি। এখন আপনি ফোন করছেন, আপনি মুরব্বী মানুষ, কিতা কইতাম কথার মাঝে একটু শালীনতা দিয়া করতে। আমার প্রেজেন্টার ভাই কইছেন আপনি ব্যারিস্টার অথবা সলিসিটার যে ছোট মানুষ হইন না কেন, এটুকু সলিসিটার সাবরে আমি কইয়ার, আপনি যখন ও সলিসিটার তোমারে কইয়ার, ইট ডাজন্ট সাউন্ড নাইস। আপনি 70-year-old ম্যান, আমি কিতা কইতাম আপনারে? আপনি যে প্রশ্নটা করছেন খাইল সকালে 9টার সময় দেখুন জানু, 9:30টার সময় রিপিট, অথবা আমরা এই যে ইউটিউবও আজকে রাত্রে দেখুন জানু, দেখবা আপনি কিলা মাতিছেন। কিন্তু আমরা তো প্রফেশনের খাতিরে আপনার উত্তর দিতে হওয়ার উত্তর হইল এটা যে আপনি কইছেন পেনশনও ফাইন, কিন্তু পেনশন পাইলে স্টেট পেনশন যথেষ্ট ফাইন না, কিন্তু অন টপ অফ ইট ফাইন পেনশন ক্রেডিট। পেনশন যেটা এটা আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দেওয়ার কারণে ফাইন, এটা আপনার রাইট। আর পেনশন ক্রেডিট যেটা, এটা লিল্লাই দেয় তারা যে যাতে আপনার হি পয়সায় পেনশন স্টেট পেনশনে ওয় না, এর লাগি দেয়। কিন্তু ম্যাজিক্যাল একটা কথা কইছেন শাহিন সাহেব,
যে আপনি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পাইন সকলটা মিলিয়ে প্রায় 1600 পাউন্ড হয়ে যায় আমি আপনার কইমু আপনি কোনো লয়ারের কাছে গিয়া আপনি যোগাযোগ করকা আপনার ওয়াইফর A1 শুধু পাস করা লাগবো আর কিছু লাগতো না A1 মানে বেসিক ইংলিশ দেশে পাস করা লাগবো আর যেন টিবি বা যক্ষা বেমার নাই ওটার সার্টিফিকেট লাগবো আপনার যে বেনিফিট আছে এই বেনিফিট দিয়া আপনার ওয়াইফরে আনতা পারবা কিন্তু এমনি হইতো নাই ই গট টু গো টু এ লয়ারের কাছে যাবকা পয়সা খরচ করেন যদি তে আপনার ওয়াইফ ইনশাআল্লাহ দেশ আইবা আপনি উনবাতো কাল সকালে অথবা ইউটিউবে ইনশাআল্লাহ দেখুন যেন ধন্যবাদ ব্যারিস্টার সাহেব শাহিন সাহেব হয়তো ভেরি এক্সাইটেড আসলা মানে যার দরুন হয়তো হয়ে গেছে ইনশাআল্লাহ উনি যখন নিয়ে আসবেন মিষ্টি নিয়ে আসবেন আমার ব্যারিস্টার সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক আমরা আবারও যাচ্ছি বার্মিংহামের কলার ছিলেন রুহুল আমিন সাহেব রুহুল আমিন সাহেবের আগে কলা নম্বর 5 আসলা এক লেডি এক সিস্টার আসলা সিস্টারে চাইছেন যে ব্যারিস্টার সাহেবের টেলিফোন নাম্বার আমার যোগ্য প্রেজেন্টার বাইয়ে কইয়া দিলাইছেন যে গুগলও গিয়া ব্যারিস্টার কুতুবুদ্দিন কইয়া সার্চ করেন যদি আপনি ইউ উইল গেট এভরিথিং ঠিকানা বিকানা আপনার এই ল্যান্ডলাইন নাম্বার সবটা পাইলিবা কয় ঘন্টা থেকে কয়টার মধ্যে ফোন করতা তাও পাইবা আর যদি তারপরে একটা করতা না পারেন তাইলে এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে কল করেন যেন আমরা কইয়া দিব আমরা কন্ট্রোল রুমরে তারা আপনার নাম্বার দিবা থ্যাংক ইউ সিস্টার রুহুল আমিন ভাই ফোন করছেন বার্মিংহাম থাকি যে লম্বা প্রশ্ন আমি ওটা শর্ট করে কইয়ার আপনি এখন ব্রিটিশ হয়ে গেছেন কিন্তু আপনার দাদা ইসলা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে আইয়া নরওয়ে বা অন্য কোনোখানে উঠিসলা ওদেশও আইসইন আইয়া কয়েক বছর রয়েছেন কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি নিছেন না আপনার আব্বার জন্ম হয়েছে এখন দি এন্টায়ার থিংস ডিপেন্ডস ওয়েদার ইয়োর দাদা হ্যাড এ ব্রিটিশ ন্যাশনালিটি অর নট এখন একটু আপনি পাই থাকিলা আমি একটা কেস ঠিক করছি আপনার কেস ওলাখান তারা কইলা যেন এই বদলুকে গিয়া বিয়া করছিলা কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি সার্টিফিকেট নাই ব্রিটিশ ন্যাশনালিটি সার্টিফিকেট না থাকলে কিচ্ছু হইতো না আপনার যত আগেও আইন না কেন আপনি কইছেন NHS-এর রেকর্ড আছে NI দিছেন এটার রেকর্ড আছে ইটা যতটা থাকক সব কিছুর উপরে হইল ন্যাচারালাইজেশন সার্টিফিকেট একটা সিটিজেনশিপ সার্টিফিকেট হয় এইটা পাওয়ার লাগি আপনার এত কলম থাকাতে একটা জিনিস লেখি লেখা একটা অথরিটি আছে এটা হয় ন্যাশনাল আর্কাইভ আপনি গুগল করেন যদি তে পাইবা ন্যাশনাল আর্কাইভ আমি দুইটা বাচ্চার ওদেশও আইসেন রিসেন্টলি তারার বাফর ওলা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট আসিল না আমারে তারা ফি দিছেন আমি জন্ম তারিখ দিয়া ন্যাশনাল আর্কাইভের কাছে যোগাযোগ করিয়া তারা সুন্দর পাঠাই দিছে তারার বাফর ন্যাশনালাইজেশন সার্টিফিকেট আপনি ওলাখান কোনো লয়ার দরিয়া অথবা আপনি নিজে ন্যাশনাল আর্কাইভের কাছে যোগাযোগ করিয়া যদি আপনার দাদার নাম আর জন্ম তারিখ সাপ্লাই করতে পারেন ইউ উইল গেট ইট অ্যান্ড দেন ইউ প্রসিড বাট ফর ইউ 3-2-1 ফর্মুলা ইজ দ্য বেস্ট আপনি কিচ্ছু করতে পারতা নাই লয়ার লোকে নাম আতিয়া আপনি দুই একজন লয়ারের লোকে অনেক জটিল প্রশ্নটাও থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমরা যাই ভাই তো ওনার নাম বলতে চাচ্ছিলেন না যাই হোক মিয়া সাহেব বলে আমরা মানে সম্বোধন করব নরুশ থেকে মিয়া সাহেব বা যে সাবকা নরুশ থেকে আপনি ফোন করছেন ইউ আর নট দি অনলি ওয়ান আমার কাছে কেমব্রিজের একগুলো আইসেন তারার কাছে ই পরিমাণ পয়সা আছে দেখেন বাই হাউস এখন বেনিফিটও আসেন বিভিন্ন জাত বেনিফিট বারিশা সাহেব আমরা গড় লইতাম ফার্মুনি আর আপনি তখন কাউন্সিলর গড় আপনি কইটা 10-12 হাজার পাউন্ড আছে আমি রাইট টু বাই করি করতাম ফার্মুনি আপনি আপনার গড়ের কাছাত নরউইচ আছে একটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো তারার কাছে গিয়া ফেস টু ফেস অ্যাডভাইস নেন যেন আপনার বহুতটা খোয়ার আছিল কিন্তু এটা অন দ্য এয়ার এমনকি টেলিফোনেও আপনারা কইতাম পারতাম না
অনেক জিনিস আছে সামনাসামনি আইলে পাওয়া যায় কিতা কর্তা কিনা কর্তা আপনার ইগোর আপনি লইতে পারবা বা দেয়ার আর ওয়েজ আমি ছোট্ট একটা গল্প লাগান কই শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই আসলা যে সময় ইন্ডিয়াত ও দেশর রাজত্ব আছিল তো তানরে দরবার লাগি ব্রিটিশ সরকারে ইন্ডিয়ান পুলিশ পাঠাইছে গিয়া হলরে জিকার তানরে তো দরাত আইছে লে শাহ অলিউল্লাহ কিধর है শাহ অলিউল্লাহ কিধর है তানরে গিয়া জিকার কইলা যেমনে কইতাম বলে মেরা নাম শাহ অলিউল্লাহ है তো দরিও নিতগি তো তাই থোড়া ফাও জায়গা থেকে উবাই হরাইয়া কইলে ও শাহ অলিউল্লাহ তো থোড়া সা পहले ही इधर था একটু আগে তো শাহ অলিউল্লাহ অনু আসলা গেলা হই এর মানে তাই না মিশা মাত্র না ও একটু যে বুদরানি কিতাব একটু জায়গা থেকে হরিয়া কইরা বলে থোড়া সা পहले শাহ অলিউল্লাহ इधर था এইরকম কিছু হিকমত করা যায় বুঝছেন নি নরিচর ভাই সাহেব হিকমত সামনাসামনি না হইলে তা পাওয়া যায় না থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ধন্যবাদ বাদশা সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনি সবগুলাকে গুছিয়ে বললেন আর শ্রোতামণ্ডলী আমরা আবারও চলে যাচ্ছি বিরতির দিকে বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব এবং উত্তর দিকে যাব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা বিরতি থেকে লাইভে চলে আসলাম আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে আমরা যারা কল করবেন আপনারা এই স্টুডিওর নম্বরে ফোন করবেন এটা ফ্রি নম্বর করে আপনাদের প্রথমেই আপনাদের পরিচয় এবং কোথা থেকে বলছেন বলে আপনারা সরাসরি প্রশ্নের দিকে যাবেন তো হ্যাঁ আমরা যাচ্ছি কলের দিকে আসসালামু আলাইকুম কলার জি কলার আলাইকুম সালাম আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন জি আমি সালাউদ্দিন কইলাম ওয়াটফুড থেকে জি বলেন প্রশ্ন জি বলেন সালাউদ্দিন ভাই যে আমি জানতাম চাইছিলাম আমার বাতিজা আইসি 2006 জি বাতিজা কি তো 18 বছর মধ্যে হয়েছে 6 থেকে জি তাহলে 20 বছর রাইতে অ্যাপ্লিকেশন করতে পারবো নি আচ্ছা কিভাবে আনসলা বাতিজারে ওয়ার্ক পারমিটে ওকে এটা রেখে রাখ ওয়ার্ক পারমিটে আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকেন আর ফ্রি আজ ফিটা যে ফ্রি হল বাজার যদি ইয়ে হয় এটা করলে কতদিন লাগে আচ্ছা ধন্যবাদ আপনি শুনতে থাকেন সালাউদ্দিন সাহেব উত্তরে যখন ব্যারিস্টার সাহেব নিয়ে আসবেন আপনি শুনতে থাকেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা যাচ্ছি পরবর্তী কলে হলো আসসালামু আলাইকুম জি জি সালাম আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাই জি আমি ফারদিন হইলাম লুটন কি নাম বললেন ফারদিন আমি ফারদিন হইলাম লুটন ফারদিন আচ্ছা একটা আনইউজুয়াল নেম লুটন থেকে জি বলেন আপনার প্রশ্ন জি আমার প্রশ্ন লাগা আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লিকেশন করছিলাম হইছে 5 উইকস জি তো এখন তারা আমি যে আইডেন্টিফাই এবং দেওয়া লাগে না আমি ব্রিটিশ পাসপোর্টটা নর্মাল এবং দিয়েছিলাম তো তারা কইছে যে তারা আবার ফর্মস এখান দিছে আমার ফটো টু শো দিয়া দিছে যে আইডেন্টিফাই ডিফারেন্ট পারসন এবং আমি প্রফেশনাল রাইট আমি প্রফেশনাল ওয়ান দিছি নেক্সট ডেলিভারি দিয়া সাইন দিয়া দিছি তারা ঠিক আছে বলছে বাদে আমি ওয়াইট করছি 1-2 ছিল জানাইছে ইমেল দিছে তারা সেম ফর্ম আবার আছে আমার ঘর অ্যাড্রেসে তারা খাইছে না রিসিভ করছে না বাদে আমি ফোন দিছি ফোন দিয়া রেফারেন্স দিয়া কইছি যে ওলা আমি তো অলরেডি সাই দিছি তো তারা খাইছে না তখন কিন্তু আবার আমি ও ফর্ম ফিল আপ করে সাথে আমি না এটা করতাম আপনি ন্যাচারালাইজেশনের যে ওথ করা হয় এটা লুটন রেজিস্টার অফিসে গিয়া করে লিছেন নি জি এটা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট আনা বাদে আমি 30 বছর অ্যাপ্লাই করছি ওকে শুনতে থাকো জি আপনি শুনতে থাকেন বাইশা সাহেব উত্তর নিয়ে আসবেন ফারদিন সাহেব আমরা যাচ্ছি পরবর্তী কলার নম্বর 9 হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম জি আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন ভাই আচ্ছা জি আপনার হ্যালো জি ভাই আপনার নাম
নাম বলেন। আলাইকুম সালাম। আমি করিম খরাম। আমি আপনারা বাইশটা সাহেব ডিভোর্স করেননি। আচ্ছা, আপনি করিম সাহেব আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমরা এটা আমি লন্ডন থেকে করছি। আচ্ছা, আপনার প্রশ্ন হইল যে আপনি কি ডিভোর্স করা মানে ডিভোর্স করবেন? জি জি জি। ডিভোর্স তো করাটা ভালো নয় ভাই, চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে বাইস্টার সাহেব, আপনি কিছু প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এটা কি আপনার কেস নি করিম সাহেব না অন্য কারো? উনি যদি না করে ডিভোর্সের একজন দুজন সলিসিটারের নাম্বারটা আমাকে দেওয়া যায় কিনা? আপনি এখন সিনিয়র ব্যারিস্টার, আপনি এখন সিনিয়র ব্যারিস্টারের কাছে 30 বছরের বেশি অভিজ্ঞতা আলার কাছে ফোন করছেন, আর আপনি আমার কাছে কি সলিসিটারের নাম্বার নিতা ফয়লা বাজু কথা ঠিক আছে না? আপনার যদি করোই তে আপনার কাছে আইমু আমরা। ওকে ঠিক আছে। আচ্ছা আপনি শুনতে থাকেন। বাইস্টার সাহেব চলেন আমরা উত্তরের দিকে চলে যাই, কারণ সালাউদ্দিন সাহেব ওয়াটফোর্ড থেকে। সালাউদ্দিন সাহেব ওয়াটফোর্ড থেকে আপনার বাতি যে আইসেন 2006 সালও 2006 সালও যদি আইয়া থাকেন তে আজকে ওইছে 18 বছর। আপনি কইরা যেন এই 18 বছরের ভিত্তিতে আপনার বাতি যায় এই যে 20 ইয়ার রুলর অধীনে অ্যাপ্লাই করতে পারবো নি এদেশের থাকা লাগি। শুনে সালাউদ্দিন সাহেব, অত সুন্দর আপনার নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, দ্য ফাদার অফ ফিলিস্তিনি পিপল, সকল ক্রুসেডার সকলে বাগাই দিছিলা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ মুসলমান সকলের মাঝে বাগর বাচ্চা আসলে। তো আপনি কইরা আপনার বাতিজার নিজেও কইরা 20 বছরের রুলে করতে পারবানি? না না ভাই, আপনি পারতা নাই। আমরা এই দিন ব্রিটিশ ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করি যে একটা 5 বছর এই দেশও থাকা লাগে, একদিন কম হইলে ফেরত পাঠাই দে। আপনার অন্য আইনে দেখতে পারেন, কিন্তু 20 বছরের রুলর যে আইন ইটাত আপনি অ্যাপ্লাই করতে পারতা নাই। এটা ক্লিয়ারলি লেখা আছে ইমিগ্রেশন রুলর মাঝে, দেন ইট হ্যাজ টু বি 20 ইয়ার্স। এবং শুধু 20 ইয়ার্স হইলে হইতো নাই, এই 20 ইয়ার্সর প্রত্যেক বছরের কিছু কাগজপত্র থাকতে হইব যে তাইন প্রত্যেক বছর ওদেশ আসলা বলিয়া, ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, ডাক্তারের কাগজ তাদের প্রমাণ করতে হয়। এনিওয়ে অন টপ অফ ইট আপনি কইরা যেন ফি হইবার লাগে আমার বাতি যায় ফোন করতে পারবেন। আপনি তো অ্যাপ্লাই করতে পারতেন না, ফি হইবা কিতা আমার বুঝা কোয়া? ফি হইবার লাগে অ্যাপ্লাই করতে পারবা যদি অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন হয়, কিন্তু ফর অ্যাপ্লিকেশন আন্ডার 20 ইয়ার রুলস এটা লাগি আপনি ফি হইবার করলে কোনো কিছু ফাইতা না। কথাটা বুঝরানি? আই এম ভেরি সরি, your nephew আপনার বাতিজা, he has to wait another 2 years. 2026 গিয়া 20 বছর পুরা হইব, তখন অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ টাইম উইল ফ্লাই। জি জি, বছর যাইব ইনশাআল্লাহ। তো আমরা যে ফারদিন সাহেব লুটন থেকে, মিস্টার ফারদিন ফ্রম লুটন কইরা আপনি তো পয়লা ফেল মারি দিরা ফারদিন সাহেব, আপনি ব্রিটিশ ন্যাচারালাইজেশন সার্টিফিকেট সাকসেসফুলি ফাইলিছেন, এর মানে কিতা আপনি লাইফ ইন দ্য ইউকে পাস করছেন, এই দেশের আইন কানুন জানেন, আপনি B1 পাস করছেন, ইংলিশ মাত কথাও জানেন, তারপরেও আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশনও সাধারণ একজন মানুষে দিয়া 10 নম্বর সেকশন করাইলা। ইনো ক্লিয়ারলি লেখা আছে একজন সলিসিটার, একজন ব্যারিস্টার, একজন ম্যাজিস্ট্রেট, একজন MP, একজন টিচার, এই ধরনের একজন প্রফেশনাল মানুষ দিয়া দিতে আছে। আপনি এটা করছেন না, তারা দেখিয়া কইল যে এটা তো সঠিকভাবে দেওয়া হয়েছে না। বিশেষ করে পয়লা পাসপোর্টও ইউ গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনি এখানে ফেল করছেন। তারা ফাটাইছে ফর্ম দিয়া, আবার আপনার ফটো দিয়া ফাটাইছে, আপনি ওগুলা প্রফেশনাল একজন দিয়া 10 নম্বর সেকশন ডে ফিল আপ করিয়া দিছেন, তারা পাইছে না। এখন কিতা করতা? ইটস এ ম্যাটার অফ কমন সেন্স। আপনি তারার লগে যোগাযোগ করোকা, যোগাযোগ করিয়া আরও কাম করতে পারতা। আপনি আপনার লোকাল পোস্ট অফিসে তারা এই সার্ভিস দেয়,
আপনি ওখানে গিয়া যদি তারা কইন বলে তুমি তাইন পোস্ট অফিসটা কইবা এমনি পোস্ট করার লাগি নাই কইবা পাসপোর্ট সার্ভিস যদি তুমি তাইন এই সার্ভিসটা দেও পয়সা তোরা বেশি নিব তারা ওটা গ্যারান্টি দিয়া পাসপোর্ট অফিসে পাঠাই দিব আমার কথাটা বুঝরা নাকি তা হইয়ার ডোন্ট মেক দ্য মিস্টেক বিসমিল্লাত গলত করিলে পয়লা পাসপোর্ট যদি গলত করিলাইন তা আগে তো রইল ইউ আর এ ইয়াং ম্যান। তবে এই সিটিটা আমার মনে হয় ওনার ফারদিন সাহেবের উচিত ছিল যে একটা প্রুফ অফ ইয়ে দিয়া ছাড়া, তখন তারা সিগনেচার করলে এই প্রমাণ থাকে। মানে আমি কইলাম তো তাই ফেল করলি লাইফ ইন দ্য ইউকে অফ আস B1 অফ আস, তারপরে এই ধরনের মিস্টেক একটা ক্লিয়ারলি লেখা আছে তখন প্রফেশনাল মানুষের রইতো তাই নিকান করছেন না। সরি ভাই আপনার একটু আসলে কঠিন কথা কইলাম। আচ্ছা বারিস্টার সাহেব করিম সাহেবের এটা পোস্ট অফিস গিয়া কইবা আমার এই করসপন্ডেন্সটা ডাইরেক্টলি পাসপোর্টের ওখানে যাইতো, দে উইল মেক শিওর দ্যাট উইল গো। তারপরে করিম সাহেবের এটা কি জোড়া লাগানো যায়? উনি তো ডিভোর্স চাচ্ছেন কিছু। না করিম সাহেব কোনো বাদ জিনিস নাই, ইসলাম ধর্মের মাঝে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আত-তালাকু মাররাতান, কোরআন শরীফের মাঝে আছে। তালাক দেওয়া একটা জায়েজ জিনিস, কিন্তু ইসলাম ধর্মের মাঝে দুইটা জিনিস আছে জায়েজ, কিন্তু নবীজি একটারে খুব বেশি ডিসকারেজ করছেন। একটা হইল ভিক্ষা করা, কেউ যদি নিডি হইতে ভিক্ষা করতে পারে এইটা হইল লোয়েস্ট লেভেলের জায়েজ, আর আরেকটা হইল ডিভোর্স দেওয়া, এটা হইল লোয়েস্ট লেভেলের জায়েজ। তো এক স্বামী স্ত্রীর মাঝখানে কতটা কিতা হইয়া যায় এটা শুধুমাত্র ও দো মানুষ ছাড়া আর বুঝার কোনো উপায় নাই। করিম সাহেব আপনি যদি ফয়সলা করিতা কইন দেন আসলেও ডিভোর্স করিলে তা কয়েকবার চিন্তা ভাবনা করেন জানো, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যেন ওয়াইফ হলদে বেটিন ধরে বানাই লইছে ওলা বেখা হাড্ডি থাকি, এরার ভুল ত্রুটি হইব। এখন আপনি এই বেখা হাড্ডিরে যে সোজা করতে যান তে ফট করে ভাঙ্গি যাব গিয়া। এর কারণে ইউ শুড গো টু এ মৌলানা সাহেব অথবা একজন রিজনেবল মানুষের কাছে গিয়া হোকা দেয়ার আর সাম রিজনস আপনি তালাক দেওয়ার, এই তালাক দেওয়ার এই ধরনের কোনো রিজন ওই গেছে নি যার কারণে তালাক দিতা। আমি 3 জিনিসও এক্সপার্ট হইলাম, প্র্যাকটিস করি। এর মাঝে একটা হইল এই যে ম্যাট্রিমোনিয়াল, আপনার যে এই যে ডিভোর্স ফুরুতার লইয়া কাস্টডি লইয়া অবস্থা করি আপনি জিকাইছেন বারিস্টার সাহেব করেননি জিও, আপনি বারিস্টার সাহেব ফোন করে কইরা বলে সলিসিটার একজন দেখা, আপনি ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্ট করিয়া বারিস্টার সাহেবের লগে দেখা করবা, দরকার হইলে তাইন করিয়া দিবা, নতুবা হি উইল সেন্ড ইউ টু এ সলিসিটার। বুঝছেননি? আপনি রাগর মাথায় খবরদার তালাক দেন না জানো, খবরদার বাদে ফস্তাইবা। আমি যে সময় মাদ্রাসা পড়ি তো বেটায় আল থেকে তার বউরে তালাক দিলাইছে, বাদে দেখে ভাত রান্ধাও লাগে, সালাম রান্ধাও লাগে, মনে হয় কিরা করি আমি এখান তাইরে তালাক দিছি না, আমি আরো কিতা করি। এর কারণে রাগর মাথাত কোনো সময় তালাক হইতে পারে না। ইউ গো অ্যান্ড সি এ মৌলানা সাহেব মসজিদও গিয়া হক্কা কিতা করতাম, আর ইনকনফিডেন্স হইবা বলে বউর ও দোষ আছে, এই দোষ থাকলে আমি ইহকাল পরকালর দায় থাকি আল্লাহ আমারে মাফ করে দিত, দুনিয়ায় আইনেও মাফ করে দিত। যদি তারপরেও দেখা যায় এই বিচারি কোনো রেকটিফাই হন না, সংশোধিত হন না, তখন আলিমে খোকা লয়ারে খোকা তাই কইবা ইয়েস গো ফর ডিভোর্স। আমার অফিসও কয়েকটা আছে ডিভোর্স পেন্ডিং, গতকালকে একটার পাইছি একনলেজমেন্ট, আপনার জামাইয়ে একনলেজ করছে ডিভোর্সর। বুঝছেন? ইদানিং ইমিগ্রেশন থাকি এই ফ্যামিলির গন্ডগোল অগুন বাড়ি যার গিয়া, কারণ আমরা পয়সা পাইছি, বেনিফিট পাইছি, গড় পাইছি, দরজা পাইছি, ক্ষেত খামার থাকি আমরা অনেক সুখে আছি, কিন্তু এই যে পারিবারিক কলহ যেটা, এই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যেটা তুড়া লাগিয়ে বেটিয়ে মনে করে আরে তুমি বেটা তাকিয়ে কি দিয়েছে, তুমি হরি গেলে হগরের বাবিয়ে কইছেন একলা হইলে বেনিফিট আরো বেশি পাওয়া যায়। আউযুবিল্লাহি মিন যালিক।
তুমি থাকলে বেটা থাকলে যে বেনিফিট পাওয়া যায় এর চাইতে সিঙ্গল মাদারের লাগে আরো বেনিফিট। মানি ইজ নট এভরিথিং। মা বোন যারা গুসারে কন্ট্রোল করেন জানো, বেশি দিন নাই আপনার এটা শরীরের শক্তি এটা থাকতো না। জামাইয়ের বউর হক আপনি আপনার ওয়াইফের হক দিতা, ওয়াইফে আপনার হক দিতা। দোয়া করবো আপনার লাগি ইনশাআল্লাহ। ইফ ইউ ওয়ান্ট টু সি মি ইউ ক্যান টেক মাই নাম্বার, গুগল ইট এন্ড ইউ ক্যান গেট ইট। আই লুক আফটার ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনি বলার জন্য। যাই হোক, আমরা দেখি আবার কলা নম্বর 10 কে রয়েছেন। নম্বর হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কলার আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, আর নতুবা জি আলাইকুম সালাম। আপনার নাম বলেন। জি নাম বলেন এবং কোথা থেকে বলছেন? শাহিন উদ্দিন। জি বলেন বলেন ভাইয়া, প্রশ্ন আপনার। প্রশ্নটা হইল, ধন্যবাদ দেই আল্লাহ নেক আসিতে বা আমিন আমিন। আলোকে আমার 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 জন্য দোয়া। অনেক কিছু করা হবে, বিশেষ করে তাকে যে ফার্স্টে যে ওপেনিং রিমার্কে যে কিছু আলোচনা করেন, যাতে অনেক মানুষ অনেক কিছু উপকৃত হয়। জি জি জি। মানে আমার কথা কইতে চাই, আমার একটা বাচ্চা জন্ম হয়েছে, আমি ব্রিটিশ, আমি বাবার রাইটে ব্রিটিশ পাইছি। আমি এটা বাচ্চারা ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে হইলে কি কি লাগবে, কিটা কিটা লাগবে? বাচ্চা কোন জায়গায় জন্ম হয়েছে শাহিন সাহেব? বাচ্চা জন্ম হয়েছে নি এই দেশে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম হয়েছে। বাংলাদেশে, আচ্ছা। জি বলেন। জন্ম হয়েছে, এখন আমি ব্রিটিশ আছি, আমি আমার বাবা আছে, আমার একটা 20 বছর আগে। ওকে, শুনতে থাকো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি তো আমার সেকেন্ড মেয়ের বাচ্চা আছি। আগর ম্যারেজ কি হইছে? আগর ওয়াইফ কি আছেন নাকি না ডিভোর্স দিয়ে দিবেন? ওই দেশে মানে আচ্ছা একসাথে আছেন উনার সাথে না? আচ্ছা যাই হোক, তাহলে ঠিক আছে শাহিন সাহেব শুনতে থাকেন। বাইশ সাহেব বুঝে নিয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলার নম্বর 11। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি ওই টেলিভিশন কমিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলেন, আর নতুবা আপনিও শুনবেন না, আমরাও শুনবো না। আর অন্য কলার আমাদের এখন তো মাধবকা। জি বলেন। হ্যাঁ কলার। জি জি আসসালামু আলাইকুম। জি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমার নাম রফিকুল ইসলাম, আমি ব্রমলিবাই থেকে বলছি। জি বলেন ভাই। তো আসসালামু আলাইকুম আপনারা দুইজনের, স্পেশালি আমি বেস্টার সাহেবকে স্পেশাল থ্যাংক ইউ দিতাম তাই কারণ তাই আইনি পরামর্শের সাথে সাথে তাই ইসলামের উপর খেদমত করা। জি জি আমার খুব ভালো লাগে তার প্রোগ্রাম, আমি রেগুলার তার প্রোগ্রাম দেখি। মাশাআল্লাহ। তো আমি আজকে যে বিষয়টা মানতাম চাইলাম একটু ব্যতিক্রমী, এটা হলো আদব এবং আখলাক সম্বন্ধে। যে সালাম আমরা করি, আসসালামু আলাইকুম, এর অর্থ শান্তি বর্ষিত হোক আপনার উপরে। তো আমি যে জিনিসটা নোটিস করি যে আমরা বিদেশে বিশেষ করে যারা ইমাম হল আছেন, তারা যদি বয়সে আমরা ছোট হইয়া তখন অথবা বড় হই, তারা অপেক্ষা করবেন যে হাঁটিয়া দেওয়ার সময় যারা খান্দাবাড়ি জায়গা তাইতেন পয়লা সালাম করতা, সালামের লাগি ওয়েট করেন। নতুবা যদি সালাম পাই না তাইতেন আস্তে আস্তে করে যাই। যত তাইতেন এভরিডে ছিল মুসল্লি, মসজিদের মুসল্লি, রেগুলার টান নিচে নামাজ পড়া, কিন্তু টাইম এক্সপেক্ট করেন যে পথচারী টান খান্দাবাড়ি জায়গা টাইম পয়লা সালাম। ধন্যবাদ। আশা করবো এটার সাথে জিনিসটা হাইলাইট করবো, যেহেতু তার প্রোগ্রামটা ব্রিটেন জুড়িয়া লক্ষ লক্ষ মানুষের দেখা এবং ধন্যবাদ রফিকুল ইসলাম, খুব সুন্দর ইয়ে নিয়ে আসছেন। ব্যারিস্টার সাহেব বলবেন, আপনি উত্তরে দিয়ে যাই হোক আপনি শুনতে থাকেন। আমরা যাচ্ছি কলার নম্বর 12। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম।
আচ্ছা, কলার আসলে আমরা নিব। দেখি আমরা উত্তরের দিকে যাই। শাহিনুদ্দিন ব্রাইটন। শাহিনুদ্দিন ভাই ব্রাইটন থেকে। হ্যাঁ, কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আমরা উত্তরের দিকে ড্রপ হয়ে গেছে, এটা লাইন অনেক সময় সংযোগ হয় না। শাহিনুদ্দিন ব্রাইটন। শাহিনুদ্দিন ভাই ফোন করছেন ব্রাইটন থেকে, খুব সুন্দর করে একটা কল করছেন। এটা পয়লা বিয়াত ওয়াইফের লগে গন্ডগোল লাগি গেছে, 2 বাচ্চা লিয়া বিচারি সেপারেট থাকেন আর তাইন সেপারেট থাকেন। তো বাংলাদেশও গিয়া আরো বিয়া করছেন, বিচারিয়ে যখন এখানে 2 বাচ্চা হইয়া আনলে বুঝাইতে পারছেন না। ইটা বিশ্বাস করকা পয়লা বিয়ার বাদে খুব বেটিন খুব ভালো তখন জি আপনি করি মাতিবা খাবারে আমার শ্বশুর বাড়ির শ্বশুর সাবরে আব্বা আম্মা ডাকবা, আর বাদে কইবা হোর বাড়ির খেউরে দেখতে পারেন না। তান বাবার বাড়ির এরা আইলে কোনো অসুবিধা নাই, আর জামাইয়ের বাড়ির খেয়ে আইলে বড় অসুবিধা। এই ধরনের কোনো কারণ থাকলে শেষ পর্যন্ত বেটাইনতে সহ্য করতে পারে না। গিয়া যেমন আমার শাহিনুদ্দিন ভাই ব্রাইটনের গিয়া বিয়া করে লইছেন, আর এখন বিয়া করার পরে আল্লাহ একটা বাচ্চাও দিছে। এখন কইরা তাই নাইছেন তান বাফর রাইটে, বাফর রাইট বলতা বাফ ব্রিটিশ আসলা, আর ও ব্রিটিশ থাকার কারণে তাইন বাংলাদেশও ব্রিটিশ পাসপোর্ট পাইয়া ওখানে আইছেন। শাহিনুদ্দিন ভাই আপনার খুব একটা গুড নিউজ কইতাম পারিয়েন না। আপনি যদি আপনার বাফর রাইটে ডিসেন্ডেন্ট হিসাবে ব্রিটিশ পাসপোর্ট লইয়া আইয়া থাকেন, তে আপনার ই বাচ্চায় ব্রিটিশ পাসপোর্ট পাইতো না। ই বাচ্চারে আনতে হইব আপনি ডিপেন্ডেন্ট হিসাবে। আপনার লাগি আমার অ্যাডভাইস হইল যে আগর ওয়াইফের লগে যদি আপনার বনিবনাত না হয়, তেহেন লগে ডিভোর্স দিয়া ও বাচ্চা আর ও মা বাচ্চার মারে একলগে আপনি আনকা। আপনি ব্রিটিশ পাসপোর্টও লাগি এপ্লাই করলে ব্রিটিশ পাসপোর্ট ফাইতা নাই। আই এম ভেরি সরি ভাইয়া, আপনি ফেস টু ফেস অ্যাডভাইস দেন জানো, ঠিক আছে? জি জি জি, ওনার দরকার 3 to 1 এর। 3 to 1। আর রফিকুল ইসলাম সাহেব তো সালাম বিষয়ে একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। এটা তো কোনো প্রশ্ন না। রফিকুল ইসলাম সাহেব ব্রমলি বাইব, তাইলে নিশ্চয় আমি যে মসজিদে নামাজ পড়াই বা জুম্মার নামাজ পড়াই, এই মসজিদও আপনার রফিকুল ইসলাম সাহেব যাইন, আমার মনে হয় যাওয়ার কথা বড় সেন্ট্রাল মসজিদও। কইরা যেন কোনো কোনো ইমাম হলে, মসজিদের ইমাম হলে, তারা মাথা বড় করিয়া তারা চাইন আগে তারা সালাম করতে হয়। এটা তো ঠিক নাই। আপনি কিছু কইন যেন শুনেন ভাই রফিকুল ইসলাম সাহেব, ইমাম এরাও মানুষ, এরার মাঝে দুষ ত্রুটি থাকতে পারে, সব ইমাম মিলা নাই। একজনে করে বলিয়া আপনি যদি এই ইমামের লগে ইফ ইউ আর ইন গুড টার্ম, তাইলে শুনেন একটা ফিলোসফিক্যাল কথা বলি আরবি লিটারেচারের মাঝে। এটা হলো আল আখু সালিহু মিন আহদা ইলা আখিহি আইবাহু ওয়া হাফিজা লাহু গাইবাহু। আপনার সত্যিকার বন্ধু, সত্যিকার ভাই এইন তে সামনে আইয়া আইবটারে কইয়া দেন আর আফরকে লুকাইন। আপনি আম তৌরে পাইকারি হারে সব ইমামরে না হইয়া যে ইমামে এখান খরইন তান্ডে গিয়ে কইতে পারেন, ইমাম সাহেব বুঝলাম না, আপনারে তো আমি যতবার দেখা হয় পয়লা সালাম আমারও করতে হয়, একটু আসি কইতে পারেন পয়লা সালাম আমারও করতে হয়। সালাম তো কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইযা হুইজিতুম বিতাহিয়াতিন, যে তুমি তান দেখা হয় যে সময় একজন আরেকজনের সাথে, তখন যেন পয়লা কইবা এন বেশি সওয়াব। আর তারপরে উত্তর দিলে সুবহানাল্লাহ, এটা তো উত্তর দেওয়া ওয়াজিব। তো আপনি যদি সালাম পয়লা করিলেন তে সালাম করা সুন্নত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। ইমাম সাহেব এটা সকল আমি আজকে ওপেনিং রিমার্কে কইলাম, বুঝলাম না, মোটা দাড়িওয়ালা, লম্বা কুর্তাওয়ালা, বড় টুপিওয়ালা ভদ্রলোকে যে পরিমাণ মিশামাতে, পাইকারি হারে মিশামাতে আপনি গিয়া দেখুন যেন টিকটকের মাঝে অথবা ফেসবুকের মাঝে। এর কারণে একটা ইমামর দোষ না, একটা ওই ইমাম যে ব্যক্তি এন দোষ, ইমাম হল দোষ না। এটা তো আসলে যদি
যে প্রথমে সালাম দেয় আমি মনে করি উনি আরো ভাগ্যবান। আমি তো চেষ্টা করি যে মানুষকে, কারণ উনি যখন বললেন মানে আলেখ নিবেন তখন তো একটা দোয়া দিয়ে দিল। তো যাই হোক ব্যারিস্টার সাহেব, আমরা আজকের অনুষ্ঠান গড়ি বলতেছি, আমাদের সময় কাটা ফুরিয়ে আসছে। আপনারা যারা দেখলেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান আবার রিপিট দেখবেন আগামী 9:30 দিকে। আর যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। ভালো থাকেন।